প্রথম কথা হচ্ছে যে এই যে গণপরিষদের তাহলে বিকল্প কি? ধরেন আমরা যদি যেটা মামুন ভাই বললেন যে গণপরিষদের জায়গাটায় উনি খুব একটা মানে একটা জটিল পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কারণ ওর ঐক্যমত তৈরি না হলে তো গণপরিষদ ফ্রুটফুল হবে না। এখন আরেকটা রিস্ক যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কথাগুলো আমরা আসলে খোলামেলা বলি না, সেটা হচ্ছে যে সবাই আশঙ্কা করছে যে পার্লামেন্টটা হয়তো এক পেশে হয়ে যেতে পারে, সামনের পার্লামেন্ট এখনকার সময়ে যদি ইলেকশন হয়, তাহলে তো সেই একই কথা ও যেটা উনি বলেছেন ৭০ সালের একপক্ষীয় মানে সংস্কার বা সংবিধান পরিবর্তন এখানেও একপক্ষীয় হয়ে যাবে। সেখানে সবার মত আসবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থাকতে পারে। আমি যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদেরকে আপনার ঐকমত্য কমিশন আমাদেরকে যেই প্রপোজালটা দিয়েছে বা আমাদের কাছ থেকে যে মতামতটা জানতে চেয়েছে, সেখানে কিন্তু তারা 5টা অপশন দিয়েছে। একটা অপশন হচ্ছে এই যে সংস্কার প্রস্তাবটা, যেটা মামুন ভাই বললেন যে আমরা কিন্তু অলমোস্ট 50% জায়গায় কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা ঐকমত্য তৈরি হয়ে গেছে। যে ধরেন আপনি কেয়ারটেকার সিস্টেমটা রাখতে হবে কনস্টিটিউশনে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখতে হবে, আর্টিকেল ওই যে আপনার আর্টিকেল 7 বা 17 এই অনেকগুলো বিষয় যেগুলো এখানে এসেছে। তারপরে এসেছে ধরেন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি হতে পারবে না, এই ধরনের কিছু একটা জায়গাতে এসেছে। আর দুদকের বিষয়, এগুলোতে আমি মনে করি না যে কোনো খুব বেশি বিতর্কের বিষয় আছে। বিএনপির 31 দফার সাথে অনেকগুলো মিলেও যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তারা আমাদেরকে জানতে চাচ্ছেন এটা ইমপ্লিমেন্ট করবেন কিভাবে। খুবই সহজ ইমপ্লিমেন্ট করার জায়গা হচ্ছে গণপরিষদ ছাড়াও, সেটা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে। কিন্তু একটা জটিলতা আছে যে অধ্যাদেশ তো সংবিধান সংশোধনের ব্যাপারে এখতিয়ার নাই। অধ্যাদেশ সে সমস্ত ক্ষেত্রে প্রেসিডেন্ট দিতে পারেন যেটা উইদিন দি মানে কনস্টিটিউশন, যেটা হয়তো এখন সংসদ নাই বা জরুরি ভিত্তিতে করতে হচ্ছে, ওটা অধ্যাদেশ দিয়ে সম্ভব। এখন এখানেও আবার ডক্ট্রিন অফ নেসেসিটির বিষয়টা আসছে। যদি আপনার সুপ্রিম কোর্ট থেকে একটা মতামত নেওয়া যায় যে এরকম একটা বিশেষ পরিস্থিতিতে আপনার অধ্যাদেশ দিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ড করা যাবে কিনা, যদি এই ধরনের একটা প্রসেস সুপ্রিম কোর্ট দিতে পারে, তাহলে কিন্তু সব বিতর্কের অবসান হয়ে যায়। মানে এই সরকারই আপনার অনেকগুলো মানে গণপরিষদ নির্বাচন বা অন্যান্য বিষয় ছাড়াই কিন্তু সে করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছাড়া বাকি সংস্কারগুলো বলি, বাকি সংস্কারগুলো সবগুলো কিন্তু অধ্যাদেশ দিয়ে সম্ভব। সুতরাং এখানে আমাদেরকে আর গণপরিষদের পার্টিগুলো মোস্টলি পার্টিগুলো এগ্রিড না হলেও আপনি পারবে না, কারণ যেহেতু প্রফেসর ইউনূস একটা ঝামেলা তৈরি করেছেন, উনি বলেছেন যে আমি এটা পাবলিশ করে দেব। ফলে এখন কিন্তু রাজনৈতিক দলগুলো একটা ঝামেলায় পড়েছে যে সেটা চায় কি চায় না তাকে বলতে হবে। এখন আসেন, এই যে গণপরিষদের বিকল্প কি? গণপরিষদের বিকল্প ওনারা একটা বলেছেন গণভোট হতে পারে কিনা, একটা বিকল্প। আরেকটা হচ্ছে যে এই গণভোটটা কখন হবে, এটা কি ইলেকশনের সাথে একসাথে হবে? যে ঠিক আছে, আমরা যদি পার্লামেন্ট ইলেকশনের সাথেই একটা গণভোট করে ফেলি, যেখানে কনস্টিটিউশনের এই অ্যামেন্ডমেন্টগুলোর ব্যাপারে আমরা জাতির মতামত নেব, সেই গণভোটে যদি এই সংবিধান সংশোধনটা পাশ হয়ে যায়, তাহলে কিন্তু নেক্সট পার্লামেন্ট বাধ্য এটাকে সে করতে। এটা কিন্তু একটা অ্যাকোমোডেটেড হয়ে যায় যে পিপলসের ধারণাটা। তো এখন মূল সমস্যাটা কোথায়? আমার কথা হচ্ছে, এখানে এনসিপি, বিএনপি বা অন্যান্য দলের মধ্যে অনেক সময় হয় কি জানেন, জটিলতাগুলো পর্দার অন্তরাল থেকে সেটেল করতে হয়। আমরা রাজনৈতিক নেতারা বাইরে যত কথা বলেন, যেমন ধরেন এখন দুটো কথা বলছে যে এনসিপি ইলেকশন পিছাইতে চায় বা ইলেকশনকে বিলম্বিত করতে চায়। আচ্ছা, ধরে নিলাম আমি বিতর্কের স্বার্থে যে এটা হতে পারে, তাহলে এখানে এনসিপির কী লাভ হবে? আমি কিন্তু দেখছি যে এই গভর্নমেন্ট যদি, হ্যাঁ সত্য, আমি মামুনের সাথে একমত পোষণ করি যে এবারের রমজানটা কিন্তু ভিন্ন, লোডশেডিং পাই নাই আমরা, দ্রব্যমূল্য নিয়ে অসন্তোষটা নাই ওইভাবে, ঠিক আছে, আইনশৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে আছে, রোড ট্রাফিক নিয়ে খুব অস্বস্তি আছে, কিন্তু মেজর দুইটা জায়গায় এই গভর্নমেন্ট কিন্তু একটা ক্রেডিট নিতে পারে। আমি কিন্তু ইলেকশনে রমজানের আগে বলেছিলাম এটা সরকারের জন্য পরীক্ষা। আপনি যদি আমাকে এখন বলেন যে এই সরকার, আমি মনে করি যে ইতিমধ্যে সে 50% পাস করেছে, কারণ লোডশেডিং কিন্তু একটা ভয়ানক ছিল রমজানে, এখন কিন্তু গরম শুরু হয়ে গেছে। এই যে ইফতারের সময়, সেহরির সময় বা তারাবির সময় এই লোডশেডিংটা কিন্তু এখন আমরা পাইনি। এনিওয়ে, কি ম্যাজিক বা কিভাবে ম্যানেজ করছেন, কিভাবে কাজগুলো হচ্ছে, এটা হয়তো আমরা যখন যারা এক্সপার্ট আছে তারা এটা আর ডিটেল বলতে পারবে। এখন কথা হচ্ছে যে বিএনপি কেন আশঙ্কা করছে ইলেকশন ডিলে হলে, বা এনসিপির কী লাভ বা বিএনপি কী ক্ষতি? এখানে দেখেন, আমি কিন্তু
যদি এটা সত্য হয়, ধরে নিলাম আমরা বিতর্কের স্বার্থে ধরে নিলাম বা বিতর্কের ইয়েতে ধরে নিলাম যে এনসিপি ইলেকশন ডিলে করতে চায়, আমি তো দেখি ইলেকশন ডিলে হলে যত ডিলে হবে এই গভর্নমেন্টের জন্য এটা মানে তার ডিসফেভারে যাবে যদি সে উইদাউট কজ যদি ডিলেতে যায়। কেন যায় কি, বাংলাদেশের নিয়মই হচ্ছে একটা সরকার কিন্তু 1-1.5 বছর পরে কিন্তু আনপপুলার হওয়া শুরু করে। এই সরকারের প্রধান শক্তি হচ্ছে জনমত, এই সরকারের প্রধান শক্তি হচ্ছে মানুষের সমর্থন। তো যখন এই সরকার গুড গভর্নেন্স দিতে পারবে না, ধরেন এই যে গন্ডগোল টন্ডগোল হচ্ছে, মানুষ কিন্তু অসন্তুষ্ট, রাস্তায় মারামারি হচ্ছে, মবের বিষয়টা হচ্ছে, নারী ধর্ষণের বিষয় হচ্ছে, এগুলো আমাদের সমাজে আগেও ছিল, কিন্তু মানুষ তো চায় আরো বেটার, এই গভর্নমেন্টের কাছে আরো বেটার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চায় মানুষ। সো এই এনসিপিকে কিন্তু আপনি যতই বিতর্কের কথা বলি, মানুষ কিন্তু সরকারের সংস্পর্শের একটা দল হিসেবেই দেখছে। সুতরাং এই সরকারের গভর্নেন্সের যত ফেলিউর আছে এটা কিন্তু আলটিমেটলি এনসিপিকে এফেক্টেড করবে। সো এটা যদি লিঙ্গারিং হয় ইলেকশন দেরি হতে, এটা কিন্তু এনসিপির জন্য ক্ষতিই হবে যদি সে আদার্স গুড গভর্নেন্স এশিওর করতে না পারে।